আমাদের ইন্ডিয়ান ট্রাক বাংলাদেশে যাচ্ছে না বলে আমরা আমাদের বাচ্চা কাচ্চা স্কুল ফিরে দিতে পারি না। এটা বাংলাদেশে যাচ্ছে না বলে আমার বাড়িতে চুলায় আগুন জ্বলতেছে না। বাংলাদেশে গাড়ি যাচ্ছে না, তাই সংসার চলছে না তাদের। বাংলাদেশের মানুষের পেটে লাথি মারতে গিয়ে নরেন্দ্র মোদী নিজ দেশের মানুষের পেটে লাথি মারলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে এখন যেন শুধুই ধোঁয়া আর ধ্বংসের গন্ধ। মোদী সরকারকে তুলোধুনো করছেন বিরোধীরা, জানাচ্ছেন অভিনব প্রতিবাদ। পার্লামেন্টে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কথার বাক্যে তুলোধুনো করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। The most interesting part and the prime minister is not looking at me. নিউ ইয়র্কের মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানির দুর্দান্ত সাফল্যের পর থেকে তার একটি ভিডিও ভারতে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যুদ্ধাপরাধী এবং মুসলিমদের গণহত্যার সূচনাকারী বলে উল্লেখ করেছেন মামদানি। উগান্ডায় জন্ম 33 বছর বয়সী মামদানি ভারতীয় বংশোদ্ভূত। তিনি নিউ ইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় মেয়র হওয়ার দৌড়ে রয়েছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না ভারতীয় ট্রাক। কাজ হারিয়ে অনশনে বসেছে হাজার হাজার ভারতীয় ট্রাক ড্রাইভার। বাংলাদেশ ভারতীয় ট্রাক বয়কট করায় আমরণ অনশন ভারতীয় ট্রাক ড্রাইভারদের। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গিয়ে মোদির ম্যাজিক শেষ। গদি মিডিয়াতেও তুলোধনা মোদি। এবার মোদির মুখোশ খুলে দিলেন মামদানি। মোদির কড়া সমালোচনায় নিউ ইয়র্কের মেয়র প্রার্থী মামদানি। মোদির হাতেই ভারতে মুসলিম গণহত্যা শুরু বলে একটি চাঞ্চল্যকর তথ্য দিলেন তিনি। চারদিক থেকে ভয়াবহভাবে ফেসে যাওয়া মোদির এবার আর শেষ রক্ষা হচ্ছে না। আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আজকে আমাদের ইন্ডিয়ান ট্রাক বাংলাদেশে যাচ্ছে না বলে আমরা আমাদের বাচ্চা কাচ্চা স্কুল ফিরে দিতে পারি না। এটা বাংলাদেশে যাচ্ছে না বলে আমার বাড়িতে চুলায় আগুন জ্বলতেছে না। বাংলাদেশে গাড়ি যাচ্ছে না, তাই সংসার চলছে না তাদের। বাংলাদেশের মানুষের পেটে লাথি মারতে গিয়ে নরেন্দ্র মোদী নিজ দেশের মানুষের পেটে লাথি মারলো। গণ অভ্যুত্থানের পর থেকেই নতুন বাংলাদেশের সাথে দুশ্মনী করে চলেছে ভারত। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের বসানো পুতুল সরকারকে ক্ষমতাচ্যুত করে। বাংলাদেশের সাধারণ জনগণের উপর সেই ক্ষোভই যেন ধরছে নরেন্দ্র মোদীর ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে করে গিয়েছে একের পর এক ষড়যন্ত্র। বাংলাদেশকে অর্থনৈতিক চাপে ফেলতে ট্রানজিট থেকে শুরু করে ভারতে রপ্তানি বন্ধ করে দেয় ভারত। বাংলাদেশের মানুষকে বিপাকে ফেলতে গিয়ে উল্টো ভারতের মানুষকে বিপাকে ফেলে দিল নরেন্দ্র মোদী। বাংলাদেশের রপ্তানি এবং ট্রানজিট সুবিধা বাতিল করার ফলে লাখ লাখ ভারতীয় ট্রাক শ্রমিক নাক খেতে পেরে মরার অবস্থা হয়েছে। না, একটুও বাড়িয়ে বলছি না। ভারতের ট্রাক ড্রাইভার এবং শ্রমিকরা নিজ মুখেই বলছে। কি বলছে তারা, আসুন তা দেখি। আজকে আমাদের ইন্ডিয়ান ট্রাক বাংলাদেশে যাচ্ছে না বলে আমরা আমাদের বাচ্চা কাচ্চা স্কুল ফিরে দিতে পারি না। এটা বাংলাদেশে যাচ্ছে না বলে আমার বাড়িতে চুলায় আগুন জ্বলতেছে না। বাংলাদেশে গাড়ি যাচ্ছে না, তাই সংসার চলছে না তাদের। ভুটানের গাড়ির পাশাপাশি ইন্ডিয়ান ট্রাকও যেতে দিতে হবে, সেই দাবিতে ভুটানের গাড়ি বন্ধ করে ভারতীয় ট্রাক চালকেরা বিক্ষোভ দেখালেন ফুলবাড়ির স্থলবন্দরের সামনে। সংসার চলছে না, স্কুলে যেতে পারছে না বাচ্চারা, তাই ঘরের বউ বাচ্চাদের টেনে নিয়ে সামিল করলেন প্রতিবাদে। টানা বিক্ষোভ চলার জেরে অচল হয়ে পড়ে যান চলাচল, ফলে পুলিশ বিক্ষোভকারীদের আটক করতে বাধ্য হয়। শিলিগুড়ির ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে সকাল থেকেই এই নিয়ে অশান্তি। পাথর নিয়ে ভুটানের ট্রাক ঢুকছে বাংলাদেশে, কিন্তু ভারতীয় ট্রাক চালকেরা সেই সুযোগ পাচ্ছেন না। ভুটানের প্রায় 1000 ট্রাক রোজই পাথর নিয়ে বাংলাদেশে গেলেও ভারতীয় কোনো ট্রাক পাথর রপ্তানির ক্ষেত্রে সুযোগ পায় না। এর ফলে আর্থিক সংকটে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা। বিগত 7 দিন যাবৎ ভারতীয় ট্রাক চালকেরা ফুলবাড়ি সীমান্তে এই নিয়ে অবস্থান বিক্ষোভ করছেন। 7 দিন আগে ভুটানের ট্রাক আটকে দিলে পুলিশ এসে তাদের হটিয়ে দিয়েছিল। এরপর শিলিগুড়ির মেয়রের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর ট্রাক চালকেরা তখন অবরোধ তুলে নিয়েছিল। সেই সময় মেয়র গৌতম দেব আশ্বাস দিয়েছিলেন যাতে ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরাও রপ্তানির ক্ষেত্রে সমান সুযোগ পায়। কিন্তু 7 দিন কেটে গেলেও সেই কথা মতো কোনো কাজ হয়নি দেখে ফের বিক্ষোভে সামিল হলেন ভারতীয় ট্রাক চালকেরা। এদিন এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে। খবর পেয়ে সেখানে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বচসা বেঁধে যায়। এরপর পুলিশ বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে বাচ্চা কাচ্চা স্কুল ফিরে দিতে পারি না। আজকে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এটা আমার ছেলে,
দুঃখের কথা বলতে এই ছেলেটা আমি 6 মাস ধরে স্কুল ফি দিতে পারি না। আমার ছেলেটা যে স্কুলে পড়ে ওই স্কুলে লেট ফি হচ্ছে ডেলি 20 টাকা করে লেট ফাইন। দুঃখের বিষয় এটা বাংলাদেশে যাচ্ছে না বলে আমার বাড়িতে চুলায় আগুন জ্বলতেছে না, আমার বাচ্চারা স্কুল ফি দিতে পারি না। আর বারবার করে পুলিশ এখানে আমাদেরকে বারবার করে ধমকি দিচ্ছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ভুটান গাড়ি 50টা হবে না, 50টা হবে না, ততক্ষণ আমরা গাড়ি ছাড়বো না। বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো প্রত্যেকটা ট্রাক মালিকের বাচ্চা কাচ্চা। আজকে আমাদের বাচ্চা কাচ্চাগুলো এই প্রত্যেকটা ট্রাকের উপরে নির্ভরশীল। বউ বাচ্চা থেকে শুরু করে বাচ্চার স্কুল ফি, আমাদের বন্ধন লোন থেকে শুরু করে সবকিছু আমাদের ট্রাকের উপরে নির্ভরশীল। তাই আমরা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আসি যাতে আমাদের ইন্ডিয়ান ট্রাকটা বাংলাদেশে যায়, আমরা কিছু পয়সা রোজগার করে আমাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে পড়াতে পারি এবং আমাদের সংসারটা চালাতে পারি। তাই আমরা আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে রাস্তায় নিয়ে আসি। উপায় নেই, আজকে আমার ছেলেটা স্কুলে গেলে আগে বলে তোমার স্কুল ফিটা দাও। নরেন্দ্র মোদী ভেবেছিল ভারতে বাংলাদেশের রপ্তানি আর ট্রানজিট সুবিধা বাতিল করে দিলেই বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে, বাংলাদেশের সাধারণ মানুষ অর্থনৈতিক সংকটে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার আন্দোলন করবে। কিন্তু উল্টো রিয়াকশন হয়ে গিয়েছে। বাংলাদেশের ট্রানজিট আর রপ্তানি বন্ধ করে দেওয়ার পরে এখন ভারতের সাধারণ মানুষ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলনে নেমে গিয়েছে। নতুন বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে উল্টো নিজের পায়ে কুড়াল বসিয়ে দিল নরেন্দ্র মোদী। পশ্চিমবাংলা দাদাদের বলতে চাই, আমরা ভারতের উপর নির্ভরশীল না, বরং ভারত আমাদের উপর নির্ভরশীল। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। নিউ ইয়র্কের মেয়র পদে ডেমোক্রেটিক প্রাইমারিতে জোহরান মামদানির দুর্দান্ত সাফল্যের পর থেকে তার একটি ভিডিও ভারতে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যুদ্ধাপরাধী এবং মুসলিমদের গণহত্যার সূচনাকারী বলে উল্লেখ করেছেন মামদানি। উগান্ডায় জন্ম 33 বছর বয়সী মামদানি ভারতীয় বংশোদ্ভূত। তিনি নিউ ইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় মেয়র হওয়ার দৌড়ে রয়েছেন, যেখানে প্রায় 20 লাখ ভারতীয় আমেরিকান বাস করেন। গত মাসে একটি প্রার্থী ফোরামে মেয়র পদপ্রার্থীদের জিজ্ঞাসা করা হয়েছিল মোদী নিউ ইয়র্ক সফরে গেলে তার সঙ্গে দেখা করতে ইচ্ছুক কিনা। এই প্রশ্নের জবাবে মামদানি এবং উপস্থিত অন্যান্য প্রার্থীরা বলেছিলেন যে তারা তা করবেন না। কেবল মামদানিকে আরও এক ধাপ এগিয়ে বলতে শোনা গেছে মোদীকে একজন যুদ্ধাপরাধী হিসেবে দেখা উচিত, ঠিক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো। গাজা যুদ্ধে নেতানিয়াহুর ভূমিকার জন্য তারও সমালোচনা করেছেন মামদানি। মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন সেখানে 1000-এরও বেশি মুসলিম হত্যার জন্য মামদানি ভারতীয় প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন। মোদী সহিংসতা উস্কে দিয়েছিলেন এবং তা বন্ধে কোনো হস্তক্ষেপ করেননি বলেও অভিযোগ মামদানির, যার ফলে এক পর্যায়ে প্রধানমন্ত্রী হওয়ার আগে যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছিল তার। মামদানি মুসলিম পরিবারের ছেলে, তার বাবা গুজরাটের বাসিন্দা ছিলেন। সেই সূত্রে মামদানি ইঙ্গিত দিয়েছেন যে গুজরাটে খুব কম মুসলিমই রয়ে গেছেন। এক্সে পোস্ট করা মামদানির মন্তব্যে সারসংক্ষেপে লাখ লাখ ভিউ এবং হাজার হাজার প্রতিক্রিয়া পেয়েছে, যার মধ্যে ভারতীয় রাজনীতিবিদরাও রয়েছেন। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা শত্রুতার কথা উল্লেখ করে ভারতীয় সংসদ সদস্য অভিষেক সিংভি এক্সে লেখেন, জোহরান মামদানি পাকিস্তানের জনসংযোগ টিমের মতো কথা বলছেন, নিউ ইয়র্কে বসে তিনি কাল্পনিক কথা বলছেন। মামদানির প্রাথমিক জয়ের পর একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, গুজরাটে কোনো মুসলিম অবশিষ্ট নেই, এই ধরনের মিথ্যা প্রচার করার জন্য মামদানিকে সমর্থন করা উচিত না। মোদী যুক্তরাষ্ট্রে বসবাস করে ভারতীয় প্রবাসীদের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছেন। সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটি সহ একাধিক সফরে তিনি বড় আকারের জনসমাবেশে ভাষণ দিয়েছেন। 2019 সালে হাউডি মোদি নামে একটি সমাবেশে তিনি টেক্সাসের প্রায় 50,000 দর্শকের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক উদযাপন করেছিলেন। মামদানি দীর্ঘদিন ধরে মোদী এবং তার হিন্দু জাতীয়তাবাদের সমালোচনা করে আসছেন। 2020 সালে সোশ্যাল মিডিয়ায় মোদীপন্থী ব্যক্তিত্বদের কাছ থেকে অনুদান গ্রহণের জন্য তার কংগ্রেস সদস্যের সমালোচনা করে মামদানি লিখেছিলেন, ভারতের ডানপন্থী সরকার মুসলিম ভারতীয়দের বিরুদ্ধে নৃশংস সহিংসতার প্রচারণা চালাচ্ছে, আমাদের নেতাদের এই নৃশংসতার তীব্র নিন্দা করা উচিত। মামদানির মোদী বিরোধী মন্তব্য বা তাদের প্রাপ্ত প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি তার প্রচার দল। ধর্ষিতা নয়, ধর্ষকের ছবি ভাইরাল করুন। ভিডিওটি দেখার আগেই আজকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দর্শক, গতকালকে আমাদের বসত ঘরের দরজা ভেঙে স্ক্রিনের এক অংশে যার ছবি দেখছেন শেয়ার করেন নাই, নিজের পরিবারের সাথে ঘটলে করবেন। এই ফজর আলী নাম দেখছেন, কত সুন্দর ফজর আলী, বাপ মা আদর করে রাখছিল। কিন্তু এই কুলাঙ্গার যে ঘটনা ঘটিয়েছে, আমরা আশা করি ডক্টর ইউনূস সাহেব সংস্কার করবেন। একটা সংস্কার আমি প্রথম থেকে চাইছি। এই ইন্টারিম সরকার আসার পরেও ইতিহাসে অনেকগুলো বহুল আলোচিত ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু ওই সেই পুরোনো সিস্টেম, আর এই সিস্টেমকে মাইকা বাধ্য করে দিয়েছিল ফজর আলী। আপনি দেখেন যে তারে নিয়ে হালকা গণধোলাই দেওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ওইখান থেকে সে পালাই গেছে। তার চিকিৎসার দরকার কি? নুনোটাই কেটে দিলে তো হইতো নাকি? দর্শক, কুমিল্লা মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে আমাদের এক বোনকে জোরপূর্বক ভাবে
ধর্ষণের অভিযোগ উঠেছে। না, ঘটনা সত্য। এই ঘটনায় মুরাদনগর থানায় একটা মামলাও হয়েছে। আসামির নাম হচ্ছে ফজর আলী। তবে ভালো খবর হচ্ছে তাকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমি মনে করি দেখেন, আমার যে ট্যাক্সের টাকায় এই জেলখানার ভাত খাওয়ানো হয়, এদেরকে খাওয়ানোর জন্য আমি ট্যাক্স দিতে চাই না। আমার টাকা দিয়ে আমি এদেরকে একবেলা খাবার খাওয়াইতে চাই না। এদেরকে ধরবে, ঘটনা প্রমাণিত, চিপা চাপার মধ্যে নেবে, দুইটা ঠুস দেবে, মানে সিনা শেষ। এটা এইভাবে করা উচিত। অথবা প্রকাশ্যে সারা বাংলাদেশের মিডিয়া থাকবে, ফোকাস থাকবে, সেখান থেকে তাকে ঝুলাই দেওয়া হবে, পুরো বাংলাদেশ দেখবে। ঝুলাই দেওয়ার পরে তাকে নামানো হবে না, কাক আসবে, পক্ষী আসবে, ঠোকরাইয়া তার বডিটারে ছেদ করবে। মামলার বিষয়টা আপনি যদি দেখেন যে প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদেরকে নিয়ে বেড়াতে আসছিলেন তিনি, মানে ঈদ পরবর্তী সময় সম্ভবত। গেল বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে ফজর আলী নামক এই কুলাঙ্গার ওই ভদ্রমহিলার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এই সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ওই নারীর সাথে তার সম্পর্কের বিষয় হচ্ছে টাকা ধার নেওয়া নিয়ে পারিবারিকভাবে তার সাথে তার পরিচয়ের সূত্র ছিল। আর ওই সূত্র ধরেই ফজর আলী এই বাড়িতে প্রবেশ করে। ওই বাড়ির পাশের আরো একজন বোন বলছেন, বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল। আমি ভয়ে দৌড়ে গিয়ে এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসি। লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা। পরে আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটকে হালকা ধোলাই দিয়েছে। পরবর্তী সময় তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান। পরে ঢাকার সায়দাবাদ থেকে তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর এটার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। আমি সবসময় বলি ভাই, মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের একটু সচেতনতার বিষয় আছে। আর আপনারা যারা শেয়ার করেন একটু খেয়াল রাখবেন। ধরেন প্রতিবাদ ঠিক আছে, কিন্তু প্রতিবাদের মাধ্যমে যেই মেয়েটা ধর্ষিত হয়েছে আমি কিন্তু তারা দেখি নাই, আমার কাছে তার ছবিও নাই, ভিডিওটা আমরা দেখছি। এখন আমাদের উচিত হচ্ছে এই ভিডিওটা শেয়ার করা, আমাদের দরকার হচ্ছে বিচারের জন্য কথা বলা, আওয়াজ তোলা। কিন্তু এই বোনটার ভিডিও শেয়ার করে আপনি প্রতিবাদ করতে পারেন না। এই ফজর আলীর ছবি শেয়ার করে আপনি প্রতিবাদ করতে পারেন। কারণ হয় কি, অনেক সময় অনেক ঘটনা ঘটে, হয়তো আশেপাশের 2-4 বাড়ির মানুষ চিনে, পুরো বাংলাদেশকে চিনিয়ে দেওয়ার কোনো কারণ নাই। আমরা ইউনূস সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, একটা সংস্কার করেন যে ধর্ষণের ঘটনা প্রমাণিত হলেই সাথে সাথে রেসকোর্স ময়দানে নিয়ে, বুঝে বললাম, এইভাবে সাজার বিষয়টা কনফার্মেশন করতে হবে। এদিকে আত্মঘাতী বোমা হামলায় 13 সেনা নিহত। ভারতের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের উত্তর ওজিরিস্তানে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর 13 জন সদস্য নিহতর ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইসলামাবাদ। তবে ভারত কড়া ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয়ের উপর একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় আত্মঘাতী জঙ্গি। স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তার বরাতে ডন পত্রিকা জানায়, ওই বিস্ফোরণে 13 জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 10 সেনা সদস্য ও 19 বেসামরিক নাগরিক। হামলা দেয় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর দাবি করেছে হামলাটি করেছে ফিতনা আল খারিজ নামের একটি জঙ্গি গোষ্ঠী। এই ঘটনার নেপথ্যে ভারতের হাত রয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। এক্সে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান সেনাবাহিনী 28 জুন ওয়াজিরিস্তানে হামলার জন্য যে বিবৃতি দিয়ে ভারতের উপর দোষ চাপিয়েছে তা আমরা দেখেছি। এই ভিত্তিহীন দাবি আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। এর আগে একই সপ্তাহে দক্ষিণ ওজিরিস্তানে একটি গোয়েন্দা ভিত্তিক অভিযানে 2 পাকিস্তানি সেনা নিহত ও 11 সন্ত্রাসী নিহত হয়েছিল বলে জানিয়েছে ডন। ফরাসি বার্তা সংস্থা এপি জানায়, 2021 সালে কাবুলে তালেবান ফের ক্ষমতায় আসার পর থেকে আফগান সীমান্ত ঘেঁষে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সহিংসতা বাড়ছে। ইসলামাবাদ দাবি করে আসছে, পাকিস্তান বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলো আফগানিস্তানের মাটি ব্যবহার করে হামলা চালাচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান। এপির হিসাবে 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে বিভিন্ন হামলায় অন্তত 290 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।